ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে, সো আমাকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই একটু জানিয়ে দাও যে কথা আসলে শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ফাইন, সো হোপফুলি সব কিছু দেখা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। গত ক্লাসে আমরা একটা অংশ পড়েছিলাম, আজকে আমরা আরেকটা অংশ পড়ব। প্লাস বিগত সালে আমাদের বোর্ডে তো আসে নাই, কজ এটা এবার নতুন করে অ্যাড করা হয়েছে। তো আমরা আমাদের কোশ্চেনগুলো হচ্ছে আমরা সলভ করব। আশা করি হোপফুলি সব কিছু দেখা যাচ্ছে। একটু জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ভেরি গুড, গুড। ওকে, ফাইন। তো দেখা যাচ্ছে ওকে, গুড। সো একটু সবাই নমস্কার। ওকে, অল ক্লিয়ার। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আজকে আলোচনা করব আমাদের গন্তব্য কাবুল পর্ব 2। ওকে, সাউন্ড অ্যান্ড ভিডিও ক্লিয়ার, ভেরি গুড। খুব সুন্দর, চমৎকার, একদম ফকফকে দেখা যাচ্ছে, তাই না? জোস দেখা যাচ্ছে, দারুণ। ওকে, ফাইন। তো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা যেখান পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা আজকে তারপর থেকে শুরু করি। অ্যান্ড আমি যদি ভুল না করি, গত ক্লাসে আমরা এই স্লাইড পর্যন্ত পড়েছিলাম যে দুই দিকে, মানে যখন আমরা দেখলাম এই স্লাইডটা আমরা পড়েছি যে যখন আফগানিস্তান যখন ঢুকতেছে তখনকার যেই বর্ণনা, সেই বর্ণনাটা এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, গ্রুপে পোস্ট দেওয়া আছে, হ্যাঁ দেখে নিও। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে এই জায়গা থেকে আলোচনা করব। ওকে, তো এইবার আসো আমরা একটু দেখি এখান থেকে। তো এখানে লেখক যাচ্ছে, অর্থাৎ বাসে করে যখন যাচ্ছে সেই ঘটনার বর্ণনা আমরা এখানে দেখলাম। তো বলছে কত দেশে কত রকমের লোক পণ্যবাহীর সঙ্গে সঙ্গে চলছে, অর্থাৎ কত দেশে কত, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে এগুলো হচ্ছে তোমার মানে ব্যাখ্যা আর কি, সেটা আর আলাদা করে বললাম না। ওকে, তো এইখান থেকে আজকে আমরা একটা মিনিট, আমি জাস্ট একটু চেক করে নিই। একটা মিনিট, ঠিক আছে। তোমরা যা যা ক্লাস চাও ক্লাস দিব, সমস্যা নাই। তোমাদের জন্য আবার ক্লাস নিব, কোনো টপিকের প্রবলেম থাকলে আমি টপিকগুলোর উপর আবার পুনরায় তোমাদেরকে ক্লাস নিয়ে দিব। যা যা লাগে আমি বলবো, সমস্যা নেই। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো এইবার আমরা চলো আমরা শুরু করি এখানে। হ্যাঁ, তো আসো যেখানে যে কত দেশে কত রকমের লোক পণ্যবাহী সঙ্গে চলছে, অর্থাৎ লেখক যখন যাচ্ছে বাসে করে তখন দেখলেন যে অনেক 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 ধরনের মানুষকে লেখক সেখানে দেখতে পেলেন, অনেক পণ্যবাহী গাড়িকে সেখানে দেখতে পেলেন, কত রঙের টুপি, অর্থাৎ নানা দেশের এক এক দেশের মানুষের টুপির ধরন এক এক রকম। হ্যাঁ, অনেক রং, অনেক অনেক দেশের মানুষ যাচ্ছে এবং এক একজনের টুপি এক এক রকম, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিক জার্মান মাউজের মানে হচ্ছে অস্ত্র আর কি, এক ধরনের অস্ত্র। দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো, ওই যে সুপারি কাটে না, এভাবে চাপ দিয়ে সুপারি কাটে, কেউ দেখছো কিনা, ওটাকে বলে সুপারি কাটার জাতি। তো এই ধরনের বিভিন্ন ধরনের অস্ত্র নিয়েও সেখান দিয়ে মানুষজন যাচ্ছে, এই জিনিসটা এখানে বললো। এরপর হচ্ছে মোগল ছবিতে দেখছিলাম, অর্থাৎ ওই ধরনের অস্ত্রগুলো মোগল ছবিতে লেখক দেখছে, বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমরবন্দের গোজা। কোমরবন্ধ মানে কি? কোমরবন্ধ হচ্ছে এই যে বেল্ট, আমরা কোমরের মধ্যে বেল্ট লাগাই না, এইটা। কারো হাতে কানজোখা মানে কাত পরিমাণ আর কি,
পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ণা, তারপর হচ্ছে ওটের পশমের রেশমের বোনা কত রঙের কার্পেট, কত আকারের সমভার। সমভার হচ্ছে চা বানায় এমন পাত্র। অর্থাৎ এখানে বিভিন্ন অনেক মানুষ অনেক এক একজন এক এক ধরনের পণ্য নিয়ে যাচ্ছে, সেই বর্ণনাটা এখানে দিচ্ছে। বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ এবং খাবার জাতীয় অনেক ধরনের জিনিসপত্র নিয়ে মানুষজন যাচ্ছে। যেমন কি বস্তা বস্তা পেস্তা, হ্যাঁ, বস্তা বস্তা পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশ, আলু বোখরা ইত্যাদি এই ধরনের খাবারগুলো নিয়ে যাচ্ছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওর জৌলুস বাড়ানোর জন্য। অর্থাৎ হিন্দুস্তান থেকে, অর্থাৎ মানে ভারতবর্ষ থেকে বা ভারত থেকে এগুলো নিয়ে যাচ্ছে। কেন? যে ভারতবর্ষের যে হিন্দুস্তানের যে বিরিয়ানি, এইটার জৌলুস মানে এটার সুনাম আরো বৃদ্ধি করার জন্য, মানে হিন্দুস্তানের যে তোমার এই যে পেস্তা বাদাম আখরোট ইত্যাদি এগুলো অনেক সুনাম আছে, এই জন্য বলছে। আরো চলছে শুনতে পেলুম কোমর বন্ধের নিচে, মানে এত ধরনের মানুষ যাচ্ছে। লেখক এও জানতে পেরেছে যে কোমর বন্ধের নিচে মানে বেল্ট, এই যে বেল্ট, এই বেল্টের নিচে ইজেরের মানে পায়জামার ভাঁজে। তো বলছে বেল্টের নিচে মানে কোমর বন্ধের নিচে, আমরা বেল্ট বাঁধি না, বেল্টের নিচে ইজেরের ভাঁজে মানে পায়জামার ভাঁজে, এইভাবে পায়জামাকে ভাঁজ করে না, এভাবে পায়জামার ভাঁজে পুস্তিনের লাইনিং এর ভিতরে আফিম আর হাসিস বলেছে, আফিম আর হাসিস না কোকেন মানে ইত্যাদি মদ বিশেষ। তো যারা যাচ্ছে এই দেশ থেকে ওই দেশে, তারা শুধু যে এই ধরনের পণ্য নিয়ে যাচ্ছে, আখরোট বাদাম বিভিন্ন ধরনের অস্ত্র অন্য এক দেশ থেকে অস্ত্র অন্য দেশে নিচ্ছে, এটাই না। কিছু মানুষ যারা ওই তোমার বেল্টের মধ্যে মাদক নিয়ে যাচ্ছে। তো কোন ধরনের মাদক? এখানে বলছে হাসিস, এরপর বলছে আফিম, এরপর বলছে কোকেন। হ্যাঁ, এই তিন ধরনের মাদকের কথা এখানে উল্লেখ আছে। তার বলছে আর না কত কিছু, সবই চলছে অতি ধীরে অতি মন্থরে, অর্থাৎ ধীরে 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 মানুষজন যাচ্ছে। পাঠান দুবার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করেছিলাম, হন্তদন্ত হওয়া শয়তানের পন্থায় চলা। অর্থাৎ পাঠানরা খুব আস্তে ধীরে চলে, তারা হন্তদন্ত করে, হন্তদন্ত মানে হচ্ছে তাড়াহুড়ো, তারা বলে যে তাড়াহুড়ো করে চলা এটা শয়তানের পক্ষ থেকে আসে, তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে আসে। একে বলে 20 শতাব্দীর অলৌকিক ঘটনা ঘটে না, আমরা সকল সমস্যার সমাধান করেই যেন ধারাম করে শব্দ হলো, কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো, আমি সর্দারজির দিকে তাকালুম। অর্থাৎ হঠাৎ করে গাড়ির মধ্যে ঠাস করে একটা শব্দ হলো। এরপর বলছে তিনি দেখে অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড়া করালেন, বললেন টায়ার ফেসেছে, প্রতিবারই হয়, এই গরমে না হওয়াটাই বিচিত্র। অর্থাৎ এত পরিমাণে আমরা জানি যে তীব্র গরমের কারণে ওইটা লেখকদের গাড়িতে কি হয়েছে, টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, টায়ার কি হয়েছে, পাঞ্চার হয়ে গেছে। ওকে, আচ্ছা গুড। এরপর দেখো প্রয়োজন ছিল না, তবুও সর্দারজি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে। অর্থাৎ খাইবার পাসে যে দুইটা রাস্তা আছে, আমরা দেখলাম একটা রাস্তাতে মানুষজন যাচ্ছে, আরেকটা রাস্তাতে ওই যে পণ্যবাহী বিভিন্ন মাল সামান এগুলো যাচ্ছে। তো বলছে সর্দারজি, ওই যেই সর্দারজি তার সাথে উঠছে, এই সর্দারজি তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দুইটা রাস্তা সরকারের, অর্থাৎ এই আমাদের এই জায়গার মধ্যে খাইবার পাসে দুইটা রাস্তা, এই দুইটা রাস্তা সরকারের, কিন্তু দুদিকের জমি পাঠানের, অর্থাৎ এইভাবে রাস্তা এটা সরকারের। কিন্তু এই যে দুই পাশে যে জমিন আছে, এই জমিনগুলো হচ্ছে পাঠানদের। সেখানে নেমেছে কি মরেছে, অর্থাৎ এইবার এই রাস্তাগুলো খুব ভয়ঙ্কর, কারণ একদিকে জমিনগুলো হচ্ছে পাঠানের, রাস্তাটা হচ্ছে আমাদের সরকারের। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওই যদি কখনো গাড়ি থেকে যদি নামে রাস্তার উপরে, তাহলে ওই পাঠানরা তাদেরকে কি করতো, অ্যাটাক করতো, মানে চুরি করতো, চিন্তাই করতো, এইসব জিনিস হতো। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় কত উৎপেতে বসে আছে, নামলেই কারাকপিস মানে নামলেই একদম গুলি করে দিবে, হত্যা করে ফেলবে এরকম। তারপর কি কায়দায় সবকিছু হনন করে তার বর্ণনা দেবার প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে, হ্যাঁ, তার জন্য খাইবার পাসকে দুদিকে যেখানে বসতি আছে সেখানে পাঠানরা ইংরেজরা 2 টাকা করে খাজনা দেয়। তো এবার বলতেছে যে যেহেতু রাস্তা ইংরেজদের, জমি পাঠানদের, এই জন্য তখনকার সময়ে সরকার পাঠানদেরকে 2 টাকা করে খাজনা দিত। কয় টাকা? 2 টাকা করে খাজনা দিত। কেন খাজনা দিত? খাজনা এই কারণে দিত যে খাজনা দিলে যাতে পাঠানরা যাতে আর রাস্তার মধ্যে চুরি রাহাজানি যাতে না করে, এই জন্য ইংরেজরা তাদেরকে খাজনা দিত। তো তখনকার সময় তো 2 টাকা ডেফিনেটলি অনেক টাকা, তাই না? তো এরপর বলছে পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদি বলতে এটা হচ্ছে পাকিস্তানের একটা উপজাতি। আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার ওপার বন্দুক নাম মারা হয়, অর্থাৎ যাতে মানে আফ্রিদি মানে হচ্ছে তোমার পাকিস্তানের একটা উপজাতি, এই উপজাতিদের মধ্যে যখন ঝগড়া বাঁধে
আফ্রিদি মানে হচ্ছে তোমার পাকিস্তানের একটা উপজাতি, এই উপজাতিদের মধ্যে যখন ঝগড়া বাঁধে তারা যাতে রাস্তার উপর যাতে গুলি না মারে, এই জন্য তারা কি করছে, সরকার তাদেরকে 2 টাকা ট্যাক্স দেয়। মোটর আবার চললো, অর্থাৎ মোটর বলতে এখানে বোঝানো হচ্ছে বাস, বাসটা আবার চলা শুরু করলো। কাবুলি গলা ভেঙে গিয়েছে, তবুও ভিড় করে যা বলছিল তার নির্যাস, মানে তার নির্যাস ভিড় করে যেটা বলছে, এটার মূল কথাটা হচ্ছে এটা, কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। তাহলে এক কাবুলের মানুষ, যে কাবুলি যে লেখকের সাথে যে উঠছে, সে বলছে যে কোনো ভয় নেই, কালকে আমরা কাবুল পৌঁছাচ্ছি। হ্যাঁ, এরপর বলছে সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব, বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ আমরা কাবুল পৌঁছে সেখান থেকে পানি খাবো, কাবুল যে নদী আছে কাবুল নদীর পানি খাবো, আমাদের দিল একেবারে ঠান্ডা হয়ে যাবে। আমি বললুম আপনার মুখে ফুল চন্দন পড়ুক, অর্থাৎ আপনি যেটা বলছেন যাতে সেটাই হয়, তাড়াতাড়ি যাতে করে আমরা কি করতে পারি, আমরা যাতে করে কাবুলে যাতে পৌঁছে যেতে পারি। হঠাৎ দেখি সামনে কি মরিচিকা, অর্থাৎ হঠাৎ করে দেখতে যে সামনে এটা কি মরিচিকা। এর বলছে সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন, মোটর থামলো, অর্থাৎ এবার মোটর থামছে, পাসপোর্ট দেখতে হলো, গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলুম। অর্থাৎ ওই যে আফগানিস্তানে ঢোকার সময় তাদের পাসপোর্ট চেক করছে আর কি, তারপর লেখক ঢুকলো কোথায়, আফগানিস্তানে ঢুকলো। কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাস করাচ্ছে বড় পরীক্ষা খাইবার পাস করা, অর্থাৎ খাইবার পাস যে জায়গাটা আছে, এই খাইবার পাস করা, অর্থাৎ পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকার যে সংযোগটা, ওইখানে ঢুকতে পারাটাই সবচেয়ে বড় মানে কষ্টের বিষয়। এখানে অনেক সময় লাগে, অনেক জ্যাম পড়ে, তারপর হচ্ছে পাসপোর্ট চেক করে, না কিছু ব্লা ব্লা ব্লা। তো এই জন্য বলছে যে কি, যে এই জন্য কি করা হয়, দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে এটা কি, খাইবার পাস হওয়া। আলহামদুলিল্লাহ, আমি বললুম আমিন, অর্থাৎ বলতেছে ওই কাবুলি বলছে আলহামদুলিল্লাহ আমরা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, অর্থাৎ খাইবার পাসটা পাস হয়েছি। তখন লেখক বলছে আমিন। ওকে, এরপর বলছে খাইবার পাস তো দুঃখে সুখে পেরুলুম, কিন্তু মনে মনে আশা করলুম এই গরম কমবে। অর্থাৎ যখন খাইবার পাস করে যখন কাবুলে যখন ঢুকছে, তখন লেখক চিন্তা করছে যে এইবার গরম একটু কম হবে, কমলো বটে, অর্থাৎ হ্যাঁ গরম এবার কমছে, কিন্তু পাশের ভেতর পিচ ঢালা, হ্যাঁ ঢালা রাস্তা ছিল, তা সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক। অর্থাৎ বলতেছে যে এর আগে, মানে খাইবার পাসের আগে, অর্থাৎ পাকিস্তানে যেই রাস্তাটা ছিল, এটা যেমনই হোক এটা তো রাস্তা ছিল, মানে এটা তো চিকন রাস্তা ছিল, বিস্তীর্ণ রাস্তা ছিল, যেমনই হোক এটা তো রাস্তা ছিল। এরপর বলছে এখন আর রাস্তা বলে কোনো বালাই নাই, এখন এই যে আফগানিস্তানে ঢুকার পর এটা রাস্তাই না। তো দেখো এখানে বলছে 1000 বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়ে আছে তার উপর দিয়ে এই মোটর চললো, অর্থাৎ রাস্তা একেবারে ভাঙাচুরা, একেবারে রাস্তা নাই বললেই চলে। এ দাগের উপর দিয়ে পণ্যবাহীতে যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা এই বীরভূম, বাঁকুড়া, ডাঙ্গা ও খোয়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ি চলার সঙ্গে যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে। অর্থাৎ বলতেছে যে এখানে বীরভূম হচ্ছে একটা জায়গা, বীরভূমের বাঁকুড়া এটা একটা জায়গা, অর্থাৎ ওই জায়গাতে যেভাবে খোয়াই মানে ইটের টুকরার উপর দিয়ে যেভাবে গরুর গাড়ি যেভাবে আস্তে আস্তে চলে, মানে লেখক বীরভূমের একটা ঘটনা বলতেছে যে বীরভূমে যেমন ভাঙাচুরা রাস্তার উপর দিয়ে গরুর গাড়ি যেভাবে চলে আমাদের বাসটা ওইভাবে চলতেছে। এরপর হচ্ছে ভিতরে খড়র পুরি তোষক না থাকায়, পুরো তোষক না থাকায় বড় ছোট নুড়ি দিয়ে ভাঙা খোয়াই ছেয়ে ফেলা হয়। এরপর হচ্ছে লন্ডিকোটাল হচ্ছে তোমার একটা শহর আর কি, পাকিস্তানের উপজাতি শাসিত একটা শহর, এটা হচ্ছে লন্ডিকোটাল। তো বলছে এ থেকে দক্কা 10 মাইল, অর্থাৎ এই যে এই জায়গাটা থেকে লন্ডিকোটাল থেকে দক্কাটা হচ্ছে কত মাইল, 10 মাইলের দূরত্ব। সেই মরুপ্রান্তের দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো, মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেওয়াল গড়তে তোলা হয়েছে, আশেপাশে রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং, দেওয়ালের উপর দিকে সারিগর্ত, দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরে শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপর নেওয়া চোখের শূন্য কোটর। এবং হচ্ছে কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে, অর্থাৎ একটা দুর্গে এসে সেখানে মানুষজন কি করবে, বিশ্রাম নেবে। তো দুর্গ তো বুঝছো, দুর্গ মানে কি, বিশাল বড় একটা মানে বিল্ডিং থাকবে, একটা দালান থাকবে, সেটাকে বলা হয় দুর্গ। তো এই দুর্গের লেখক বাঁ দিকে তাকালেন, কোন দিকে তাকালেন, বাঁ দিকে তাকালেন, তখন বাঁ দিকে তাকিয়ে ছল করে কাবুল নদীর বাঁক দিয়ে একটা পাশ দিয়ে চলে গিয়েছে ডান দিকে ফালি সবুজ আঁচল লুটিয়ে, অর্থাৎ একটা প্রাকৃতিক সৌন্দর্য লেখকের চোখে পড়লো। এবার হচ্ছে কাবুলি বললেন চলুন দুর্গের ভিতরে যাই, অর্থাৎ চলেন এবার আমরা দুর্গটার ভিতরে যাই, দুর্গের ভিতরে গিয়ে আমরা রেস্ট নিব। পাসপোর্ট দেখাতে হবে, আমরা সরকারি কর্মচারী তাড়াতাড়ি ছেড়ে দিবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদে পৌঁছাতে পারবো, অর্থাৎ সন্ধ্যার আগেই তারা কোথায় পৌঁছাতে পারবো, জালালাবাদ শহরে তারা পৌঁছাতে পারবে।
দুর্গের অফিসাররা আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলো, অর্থাৎ লেখককে অনেক খাতির যত্ন করলো। ধক্কার মতো জায়গায় বরফের, ধক্কা হচ্ছে একটা জায়গা নাম, ধক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুজোতে। কুজো মানে হচ্ছে ওই যে তোমার এটাকে কি বলে, হাড়ি, মাটির হাড়ি আছে না, ওই মাটির হাড়ি। কুজোতে কি তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলাম না। লেখককে শরবত খাওয়াইলো, এই কথাটা এখানে বললো। আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারতেন তবে তার পক্ষে গির পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনবার চাকা ফাটলো আর ইঞ্জিন সর্দারজির উপর ঘোষা করে 2 বার গুম হলেন। চাকা সারলো হ্যাজি মেনন, তদারক করলেন সর্দারজি। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে সর্দারজি কোমর বন্ধ অথবা নিবি বন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে দুটুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা, অর্থাৎ লেখক জানলেন যে সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিস করে প্রচার করে দিলেন, আদ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো, কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। অর্থাৎ এটা বলতো তো রেডিওর কর্মচারী দ্বারা বোঝাচ্ছে ওই যে বাসের যে স্টাফ, বাসের যে হেল্পার থাকে, যে স্টাফ থাকে, তোমরা কেউ লং জার্নি করলে দেখবা যে সেখানে মানে তোমার ওই যে বাসের যে লোক থাকে সে বলে যে আমাদের যাত্রা বিরতি 15 মিনিট পর সবাই আবার নির্দিষ্ট সিটে এসে বসবেন, গাড়ির কোচ নাম্বার এইটা। তো এইরকম ওই লোকটাকে লেখক বলছে যে রেডিও কর্মচারীর মতো আর কি, সে ফিস করে বলছে যে কাল ঠিক 7টায় আবার আমরা কি হব, এখানে উপস্থিত হব, তার আগ পর্যন্ত আমরা ওই দুর্গের মধ্যে কি করব, বিশ্রাম নিব। এর বলছে আধ মাইলটা দূরে আফগান সরাই মানে হচ্ছে ওই যে বিশ্রামখানা, ওই যে পথিকরা যেখানে বিশ্রাম নেয় ওটাকে বলে সরাইখানা, ঠিক আছে। তো এরপর বলছে বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম, বাদ বাকি সকলেই হই হুল্লো করে গাড়ি থেকে ঠেলে নিয়ে চললো। অর্থাৎ যখন বিশ্রাম দিছে তখন সবাই নিজেদের আনন্দে কি করছে, নেমে গেছে। সর্দারজি তন্নি করে বললেন একটু পা চালিয়ে, অর্থাৎ একটু তাড়াতাড়ি হেঁটে। সর্দারজি বললেন সন্ধ্যা হয়ে গেলে সরাই দরজা বন্ধ করে দিবে, অর্থাৎ যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে ওই বিশ্রামখানাটার দরজা বন্ধ করে দিবে, আমরা আর দুর্গের মধ্যে কি করতে পারবো না, বিশ্রাম নিতে পারবো না। সবই তো নয়, এরপর বলছে সরাই তো নয়, যেন ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে থাকা এক চৌকো দুর্গ, অর্থাৎ বিশাল বড় এক দুর্গ লেখক দেখতে পেলেন। কর্ম অন্তে মানে হচ্ছে কাজের শেষে নিবৃত্ত পান্থশালাতে, পান্থশালা মানে হচ্ছে মানে সরাইখানা আর কি, অ্যাকচুয়ালি পান্থশালা মানে হচ্ছে পথিকদের বিশ্রামাগার, পথিকরা যেখানে বিশ্রাম নেয়। পান্থশালা বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি উঠে তার সঙ্গে কোনো সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেওয়াল, সামনে খানাতে এক বিরাট দরজা, তার ভেতর দিয়ে ওট বাস ডাবল ডেকার মানে হচ্ছে বাস, বড় বড় বাস যেগুলো। তো ওই যে এখানে যে দুর্গটা আছে ওই দুর্গের বর্ণনা দিচ্ছেন, কেমন বর্ণনা, যে সামনের খানাতে এক বিরাট দরজা, তার ভেতর দিয়ে উট, মানে এত বড় দরজা যে ওই দরজার ভেতর দিয়ে উট ঢুকে যায়, বাস ঢুকে যায়, ডাবল ডেকার ঢুকে যায়, অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভেতরে যাওয়ার সময় মনে হলো এই শেষ ঢোকা, অর্থাৎ ওইটা এত দুর্গন্ধযুক্ত ছিল ওই দুর্গটা, লেখকের কাছে মনে হয়েছে যে এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না। তো জন্য লেখক বলছে যে ওটাই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বেরোতে পারবো না। তাহলে দানবের পেট বলতে এখানে বোঝানো হচ্ছে কি বলতো, ওই যে সরাইখানাটা, অর্থাৎ ওই বিশ্রামাগারটাকে বলেছে দানবের পেট, অর্থাৎ ওখান থেকে আর বেরোতে পারবো না। ঢুকতেই থমকে দাঁড়ালুম, কত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরছিল, বলতে পারছিলেন। মানে যে লেখক যখন ঢুকতেছে ওই দুর্গটার মধ্যে তীব্র দুর্গন্ধ, মনে হচ্ছে একটা দুর্গন্ধ লেখককে ধাক্কা মারছে, এরকম মনে হচ্ছে। কিন্তু মনে হলো আমি যেন সেই ধাক্কায় 3 গজ পিছিয়ে গেলাম, অর্থাৎ আমি একেবারে 3 গজ মনে হচ্ছে সেই দুর্গন্ধের ধাক্কার সাথে আমি পিছিয়ে গেলাম। ব্যাপারটা কি বুঝতে অবশ্য সময় লাগলো না, অর্থাৎ এই কেন এত দুর্গন্ধ এটা বুঝতে লেখকের বেশি সময় লাগে না। এরপর হচ্ছে এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে, অর্থাৎ এই এলাকাটা সাধারণত মৌসুমী হাওয়ার বাইরে। কেমন সেটা, তাই এখানে কখনো বৃষ্টি হয় না, অর্থাৎ ওই দুর্গের পাশে কখনো বৃষ্টি হয় না। যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়তে পারে না, অর্থাৎ অনেক উঁচু নয়, এই জন্য এখানে বরফও ঠিক মতো পড়ে না। আশেপাশে নদী ঝর্ণা নেই, ধোয়া মোছার জন্য জলের বাজে খরচও কোথাও উঠে না, অর্থাৎ আশেপাশে তেমন জলও নাই। ওই জন্য ওই দুর্গের যারা কর্মকর্তা আছে ওরা দুর্গটার পরিষ্কার করে না। তো ওই দুর্গতে দেখা যাচ্ছে যে কেউ পশু পাখি নিয়ে ঢুকছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, পশু পাখি মানে যাই নিয়ে ঢুকছে, ওই পশু পাখির মলমূত্র ওখানেই পড়ে আছে, কর্তৃপক্ষ আর এটাকে পরিষ্কার করতেছে না। এই জন্য লেখক বুঝছে যে এটা এত দুর্গন্ধ। অতএব সিকান্দার শাহী বাজিরাজ, এই বাজিরাজ বলতে এখানে বোঝানো হচ্ছে ঘোড়া, অর্থাৎ অনেকে অনেক ধরনের যে পশু পাখি নিয়ে যায়, আরম্ভ করে তারপর হচ্ছে পরশু দিনের অন্ত ভেড়ার পাল, অর্থাৎ মানুষ যে বিভিন্ন পশু পাখি নিয়ে সেখানে ঢোকে, ভেড়ার পাল সব অবদান রেখে গিয়েছে, তার স্থূলভাগ এই মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম দুর্গন্ধ সর্বত্র এমনই স্তূরীভূত করা আছে সে ভয়। মানে এই লাইনটা একটু বুঝাই, এখানে লেখক একটু লেখকের রসবোধটা একটু বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর করে তিনি যে কোনো জিনিস বর্ণনা করতে পারেন। তিনি বলছেন যে এই যে ভেড়া তারপর হচ্ছে ঘোড়া, এদের যে অবদানটা এরা যে এই দুর্গের ভিতরে রেখে গেছে, এটা দুর্গন্ধ এখন আছে। অবদান বলতে বোঝানো হচ্ছে যে এই ঘোড়া তারপর হচ্ছে তোমার ভেড়া, এদের মলমূত্র
এটা যে এরা যে এখানে রেখে গেছে এগুলো নামমাত্র পরিষ্কার করছে, কিন্তু এগুলো দুর্গন্ধ পুরো দুর্গের ভেতরেই আছে। এর বলছে ভয় হয় ধাক্কা দিয়ে না সরলে এগিয়ে যাওয়া অসম্ভব। সূচিবদ্ধ অন্ধকার দেখেছে, অর্থাৎ সূচিবদ্ধ অন্ধকার মানে হচ্ছে একটা সুই, সে একটা সুই, এই সুইটাকে একটা সুই একেবারে যেমন সূক্ষ্ম জায়গা এরকম সূচিবদ্ধ অন্ধকার দেখেছি, অর্থাৎ সামান্য অন্ধকার দেখেছি। এই প্রথম সূচিবদ্ধ দুর্গন্ধ দেখলাম, অর্থাৎ এই প্রথম এমন একটা জায়গা দেখলাম যেখানে এক সুই পরিমাণ দুর্গন্ধ ছাড়া নাই, সব পুরোটাই কি দুর্গন্ধযুক্ত। তোমরা কি বুঝতেছো, মানে মজা পাচ্ছ, মানে জিনিসটা কি বুঝতেছো? আমি প্রত্যেকটা লাইন মানে বুঝাই দিতেছি, তোমরা বুঝতেছো আমাকে একটু জানাও, না বুঝলে বইলো, কোনো লাইন না বুঝলে বইলে আমি আবার বুঝাই দিব। তো যাই হোক, লেখক সেখানে খুব কষ্ট করে ঘুমালেন। এবার আমরা দেখলাম ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে। একটা আজান শুনে লেখকের কি হয়েছে, ঘুম ভাঙছে। নামাজ পড়ালেন বোখারার এক পুস্তিন সওদাগর। পুস্তিন মানে তো বুঝছো যে ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী। তো কে না কোন মানুষ নামাজ পড়ালেন? বোখারার একজন মানুষ। বোখারা হচ্ছে উজবেকিস্তানের একটা শহর, ওই শহরের একজন মানুষ কি করছে, একজন আলেম, তিনি নামাজ পড়াইছেন। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কিভাবে। অর্থাৎ তিনি অনেক চমৎকার কি করেন, চমৎকার তিনি কোরআন তেলাওয়াত করেন। বেতারওয়ালাকে জিজ্ঞেস করতে তিনি বললেন আপনি নিজেই জিজ্ঞেস করুন। অর্থাৎ বেতারের লোক যে তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা এই লোক এত সুন্দর তেলাওয়াত কিভাবে করো, তখন ওই লোক বললো যে আচ্ছা আপনি নিজেই জিজ্ঞেস করেন। আমি ভাবলুম কিছু যদি মনে করে, অর্থাৎ এই লোকটাকে হঠাৎ করে যদি এই প্রশ্ন করি যে আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত কিভাবে শিখছেন, তাহলে সে যদি কিছু মনে করে, আমার এই সংকোচ তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলাম খাস প্রাচ্য দেশে, প্রাচ্য দেশ বলতে বোঝানো হচ্ছে এই যে দেখো ইউরোপের পূর্ব দেশগুলো, এটা আজকের ক্লাসের পর তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, যে ইউরোপের যে পূর্ব দেশগুলো আছে এই পূর্ব দেশগুলোর কথা বলছে, যে প্রাচ্য দেশে অচেনা লোকের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বাধা নেই। অর্থাৎ লেখক এটা একটু মানে ভাবতেছেন যে হঠাৎ করে কাউকে প্রশ্ন করলে তিনি আবার কিছু মনে করে কিনা। এরপর লেখক বুঝতে পারলেন যে প্রাচ্য দেশ অর্থাৎ ইউরোপের যে পূর্ব দেশগুলো আছে এগুলো দেশে মানুষকে ডিরেক্ট প্রশ্ন করলে তারা আরো স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা মানে কষ্ট পায় না। পরে জানলাম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হলো সে তাতে বরঞ্চ খুশি হয়। অর্থাৎ তুমি যদি কারো সম্পর্কে যদি কৌতূহল নিয়ে প্রশ্ন করো সে উল্টা আরো খুশি হয়, সে উল্টা আরো কি হয়, খুশি হয়। ঠিক আছে, আচ্ছা। এরপর খেয়াল করে দেখো মোটর বাসে তাড়ি দেয় দেখেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতা জমা খরচ করতে লাগলুম। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়া প্রথম পরশে পেলুম। অর্থাৎ এইবার লেখক একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ, পরশ মানে কি স্পর্শ, একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ লেখক এবার প্রথমবার পেয়েছে। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা। এইবার লেখক জানালা দিয়ে দেখে যে সবুজ একটা উপত্যকা, রাস্তার দুদিকে ফসলের ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন জালালাবাদ, অর্থাৎ আফগানিস্তানের একটা শহর, আমরা জালালাবাদ পৌঁছে গেছি। তখনই দুদিকে সবুজ, লোকজনের ঘর বাড়ি, সামান্য একটি নদী, ক্ষুদ্রতম সুযোগ পেলে কি মোহন সবুজের লীলা খেলা দেখতে পারে জালালাবাদ। তার অতি মধুর তসবির, অর্থাৎ খুব চমৎকার সবুজে সমারোহে সব দিকে। এমনকি যে দু চারটা পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানদের চেয়ে মোলায়েম বলে মনে হলো। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন বলছে, এই যে এখানে জালালাবাদে আমি যে পাঠানদেরকে দেখতে পাচ্ছি, এই পাঠানরা সীমান্তে আমি যে এই পাঠানদেরকে দেখেছি, এই পাঠানদের দেখে তাদের চেহারা অনেক মোলায়েম, অনেক সুন্দর। মানে ব্যাপারটা হচ্ছে সীমান্তে তো অনেক রোদ পড়ে, তো ওখানে যে পাঠানরা বাস করে তাদের চেহারার মধ্যে দেখবা যে একটা রোদের ভাব, একটা কালো কালো ভাব রয়ে গেছে। কিন্তু এইখানে পরিবেশটা তো অনেক স্নিগ্ধ, সুন্দর, হ্যাঁ, গাছপালা, নদী। তো এই জন্য এইখানে যে পাঠান আছে এই পাঠানদের চেহারাও খুব চমৎকার। এখন ধরো একটা রিক্সাওয়ালা, সে সারাদিন রিক্সা নিয়ে রোদের মধ্যে পুরে, তার স্বাভাবিক তার চেহারা তুমি তো ওই ফ্রেশনেসটা পাবা না, তার চেহারাটা অত বেশি ব্রাইট হবে না, এটা খুব স্বাভাবিক না। কিন্তু যে মনে করো সারাদিন অফিস আদালতে কাজ করে, এসি নিচে থাকবে, তার চেহারার ভিতরে একটা ঝিকঝিক একটা ভাব আছে, তাই না? তো এখানে লেখক ওই জিনিসটাই বললো। এর বলছে লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপর্দা নিন্দা করে, তারাই বৌজি খেতে কাজ করছে। অর্থাৎ ওই জালালাবাদ শহরে গিয়ে দেখলো যে পাঠানরা শহরে গিয়ে বলে যে নারীরা পর্দা করতে পারবে না, মেয়েরা কেন কাজ করবে, কিন্তু সেই পাঠানদের মেয়েরা, সেই পাঠানদের বউয়েরাই সেখানে ক্ষেত খামারে কাজ করতেছে, গ্রামের মধ্যে সেখানে তারা কাজ করতেছে। মুখ তুলে বাসের দিকে তাকালে তার আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞেস করলে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশে গরিব মেয়েই পর্দা মানে না। অর্থাৎ গরিব মেয়েরা পর্দা মানে না, তাদেরকে পেটের দায় তাদেরকে কাজ করতে হয়, সুতরাং তারা কাজকর্ম করে, পর্দা তাদের ঠিকঠাকভাবে মানা হয় না, অন্তত আপনা গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হওয়ার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজি বজায় রাখে। আমি জিজ্ঞেস করলাম আরবের বেদুইন মেয়েরা, তো সর্দারজি যখন বলছে যে সব দেশে গরিব মেয়েরা কাজ করে, তখন লেখক জিজ্ঞেস, আচ্ছা আরবের বেদুইন মেয়েরা তারা তো সবসময় পর্দা করে, তাহলে আপনার কথা তো ভুল। তিনি বললেন আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। এবার ওই বেতার কর্মকর্তা বললেন যে আমি তো তাদেরকে দেখছি, আরবের মেয়েদেরকে আমি দেখছি যে ইরানে তারা বেপর্দা হয়ে তারা ছাগল চড়াচ্ছে। তখন লেখক আর কিছু বলার নাই।
তো গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর অন্তর্ধান, মানে একেবারে এবার জালালাবাদ গাড়ি যখন থামলো, সবাই এবার গাড়ি থেকে নেমে গেল। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না বাস ফের কখন, মানে ছাড়বে কখন, মানে জালালাবাদ থেকে বাস কখন ছাড়বে। এই লাইনটাগুলো খুব ইন্টারেস্টিং, মানে পড়লে ভাই পাঠান হচ্ছে এক ধরনের জাতি, পাঠান হচ্ছে এক ধরনের জাত, বুঝছো? আরবি বলি না, মানে যারা আরবে তাদেরকে বেদুইন বলি, বেদুইন একটা জাত, এরকম পাঠান একটা জাত, বুঝছো? ওকে, আচ্ছা, তো এইখানে এবার আসো আমরা যেখানে ছিলাম। তো এই লাইনটা খুবই ইন্টারেস্টিং। তো বলতে যে সবাই জালালাবাদে যখন বাসটা থামলো, জালালাবাদে বাসটা থামার পর সবাই পালালো বাস থেকে, মানে একদম তাড়াহুড়া করে সবাই নেমে গেল। আমরা তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম, মানে সর্দারজিকে বললাম বাস ছাড়বে কখন। সর্দারজি বললেন আবার যখন সবাই জড়ো হবে, অর্থাৎ সবাই যখন আবার আসবে কাজ কাম শেষ করে, তখনই হচ্ছে আমরা আবার আসবো। জিজ্ঞেস করলাম সে কবে। সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, আমি কি জানি, সেখানে খেয়ে দিয়ে ফিরে আসতে যখন সময় লাগে তখন, অর্থাৎ সবাই যখন খেয়ে দিয়ে আসবে তখন আমরা আবার পুনরায় বাসটা চালু করবে, নির্দিষ্ট কোনো সময় নেই যে এই সময়ের ভিতরে আসতে হবে। ঠিক আছে। সূচিবদ্ধ শব্দের অর্থ হচ্ছে মানে একটা, ধরো একটা সুই তো চেনো, সেলাই করা যায়, এই সুই, একটা সুই যেই পরিমাণ জায়গা দখল করে, এইটা তো বলছে সূচিবদ্ধ অন্ধকার দেখলো, অর্থাৎ সূচিবদ্ধ অন্ধকার দেখলো, এক সুই পরিমাণ এরকম অন্ধকার দেখেছে, কিন্তু আজকে সূচিবদ্ধ দুর্গন্ধ দেখছে। আজকে এমন দেখছে যে এক সুই পরিমাণ যেখানে মানে দুর্গন্ধ নাই এমন না, মানে প্রত্যেকটা জায়গায় দুর্গন্ধ। এই লেখক এই জিনিসটা বলছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, বুঝতে পারছো? বুঝছো? এতটুকু পর্যন্ত বুঝছো বলো তো? মানে এখন আমরা দেখলাম যে সবাই খুব তাড়াহুড়ো করে নেমে গেছে। ওকে, ওকে, গুড। ঠিক আছে। পাঠান বলতে সাধারণত পাঠানটা হচ্ছে তোমার আফগানিস্তানের একটা জনগোষ্ঠী আর কি, আফগানিস্তান এবং পাকিস্তানের একটা জনগোষ্ঠী। ঠিক আছে, এই জনগোষ্ঠীটাকে বলা হয় পাঠান, আমাদেরকে বাঙালি বলে না, এইরকম আর কি। ওকে, গুড। আচ্ছা, তো সর্দারজি বললেন যে কি, যে সবাই যখন ফিরে আসবে তখন। এবার আসো এখানে দেখো, বেতার কর্তা বললেন ঠাই দাঁড়িয়ে করছেন কি। এবার বেতার কর্মকর্তা তাকে বললেন যে আপনি এরকম দাঁড়ায় আছেন কেন, এরকম স্থির, ঠাই মানে কি স্থির, আপনি এরকম স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, আসুন আমার সঙ্গে। তিনি শুধালাম আর সব গেল কোথায়, ফিরবে কখন। লেখক খুব মানে কৌতূহল নিয়ে জানতে চাচ্ছে যে আচ্ছা এই যে লোকরা যে কোনো কথাবার্তা না বলে তারা যে জালালাবাদ শহরে যে বেরিয়ে গেল, তারা কখন আসবে। তিনি বললেন ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন কেন হচ্ছেন, আপনি ওদের মালজানের জিম্মাদার নয়, অর্থাৎ আপনি এদেরকে নিয়ে কেন পড়ে আছেন, তারা আসলেও কি না আসলেও কি, আপনি তো তাদের জিম্মাদার না। আচ্ছা, আমি বললুম তা তো নয়, কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হয়ে গেল তাতে তো মনে হলো না যে এরা শিগগিরই ফিরবে। অর্থাৎ লেখক খুব কাবুল যাওয়ার লেখকের খুব তাড়াহুড়া, এই জন্য বলতে যে এদের মধ্যে তো কোনো তারাই দেখতেছি না। আজ সন্ধ্যা তো তাহলে কাবুল পৌঁছাবো কি করে, অর্থাৎ লেখক বলতে যে আজ সন্ধ্যা আমরা কিভাবে কাবুল পৌঁছাবো। বেতার কর্মকর্তা বললেন সে আশার শিকাই তুলে রাখুন। এই লাইনটা গুরুত্বপূর্ণ। শিকা বুঝো, শিকা মানে শিকা বলতে তোমার শিকা হচ্ছে তোমার ওই যে হাঁড়ি পাতিল রাখে, যে সাধারণত হাঁড়ি পাতিলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কি করে, শিকা ব্যবহার করে, তাই না? কি করে, শিকা ব্যবহার করে, মানে শিকায় হচ্ছে হাঁড়িটাকে একেবারে উপরে রাখে আর কি, এরকম। তো শিকায় তুলে রাখুন বলতে যে এই পাতিলে রান্না হয় না, ওই পাতিলটা সাধারণত শিকায় রাখে। তো বলছে আপনার এই আশা সন্ধ্যার আগে কাবুল পৌঁছাবেন, এই আশা আপনি মানে উপরে রাখুন, এটা বাস্তব হবে না, এটা দ্বারা এটা বুঝেছে। এদের তো কাবুল পৌঁছাবার তারা নেই, বাস যখন ছিল না তখন তারা কাবুল পৌঁছাতে 15 দিনে, এখন 4 দিন লাগে। তো বলছে এই লোকগুলোর তো তারা নাই, কারণ আগে তারা 15 দিনে কাবুল যাইতো, এখন যখন বাস আসছে তখন এরা 4 দিনে যায়, সুতরাং এদের তো তারা নাই। 14 দিনের জায়গায় 4 দিন হয়েছে, তারা তাড়াহুড়া কেন করবে। সে ধরো আমি তোমরা বলি, তুমি একটা জায়গাতে যেতে তোমার সময় লাগে ধরো 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা ধরো তোমার সময় লাগে। এখন 1 ঘন্টা সময় লাগলো, ওই জায়গাটা তোমার যদি ধরো একটা খুব ধরো বাসে যাইতে তোমার সময় লাগে 1 ঘন্টা, আর তুমি যদি বাইকে যাও তাহলে তোমার সময় লাগবে ধরো 20 মিনিট। তাহলে 20 মিনিট যখন সময় লাগবে তখন তো তুমি তো তাড়াহুড়া করবে না, যা আগে সময় লাগতো 1 ঘন্টা এখন 20 মিনিট, যাক 20 মিনিটের জায়গায় 30 মিনিট হোক, সমস্যা নাই। তো সাধারণত এই মানুষরা আগে যাইতো 15 দিনে, এখন যখন বাসের কারণে তারা 4 দিনে যাইতে পারছে, তাদের কাছে এটা খুব নর্মাল, এই জন্য তারা তাড়াহুড়ো করে না। জালালাবাদে পৌঁছে এখানকার সকলেই কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্ব তালাশ করবে, খাবে দাবে ফিরবে, অর্থাৎ সবার আত্মীয় স্বজন আছে, কথাবার্তা বলে তারপর আস্তে ধীরে আসবে। ঠিক আছে।
আচ্ছা, মোটর ছাড়লো অনেক বেলায়, অর্থাৎ দেরি করে ছাড়লো, কাজেই বেলা বলি, হ্যাঁ বেলাবেলি মানে হচ্ছে সন্ধ্যা নামার আগে। সন্ধ্যা নামার আগে কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, এই খুব গুরুত্বপূর্ণ। পেশোয়ার থেকে জালালাবাদ হচ্ছে 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। এই ডিস্টেন্সগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। শাস্ত্রে লেখে, হ্যাঁ, সকলেই পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে, পরদিন ভোররাত জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। মানে শাস্ত্রে বলে বলতে এটা একটা নিয়ম। তুমি যদি ঢাকা থেকে যদি কক্সবাজার যাও, কক্সবাজার একটা নিয়ম আছে যাওয়ার আগে, যে আমরা 1 ঘন্টার ভিতরে, হ্যাঁ, আমরা 3 ঘন্টা জার্নি করে আমরা কুমিল্লাতে গিয়ে 15 মিনিট বিরতি, 15 মিনিটের পরে এরপর আমরা আবার চট্টগ্রাম গিয়ে আবার 20 মিনিটের বিরতি, তারপর আমরা কক্সবাজার আরো 2 ঘন্টায় পৌঁছাবো, এরকম। এটাকে বলছে এটা হচ্ছে নিয়ম। তো লেখক বলে যে নিয়মে বলা হয়, মানে বাস ছাড়ার আগে নিয়মে বলে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবো, অর্থাৎ পেশোয়ার থেকে সন্ধ্যার মধ্যে আমরা জালালাবাদ পৌঁছাবো, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় আমরা কাবুল পৌঁছাবো, এটা নিয়ম। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই, অর্থাৎ অল্প লোকেই এই নিয়ম মানে। ওই যে যখন ছেড়ে দিচ্ছে জালালাবাদে গিয়ে, এরা সবাই আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে আসছে, যেই সময় তাদেরকে তাড়াতাড়ি আসার কথা, এরা কেউই তাড়াতাড়ি আসে না, অর্থাৎ কেউ নিয়ম মানে না। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া কেউই শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। মেল বাস দ্বারা বোঝানো হচ্ছে তোমার ওই যে তোমার চিঠিপত্র বহনকারী যে বাস বা চিঠিপত্র বহনকারী যে গাড়ি বা ট্রেন, ওই গাড়িটাতে তো যাত্রী উঠে না। ওইটা মনে করো যেই সময় ছাড়ছে মাঝখানে আর কোনো বিরতি নেই, ওটা ঠিক সময় গিয়ে পৌঁছে যাইতেছে। কিন্তু মানুষ তার নিয়ম মানে না, মানুষের বিরতি দেয় 15 মিনিট, মানুষ বিরতি নেয় আধা ঘন্টা। তো এই জন্য বলছে যে খালি মেল বাস ছাড়া আর কোনো কিছু নিয়ম মানে না, মানে শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটলো, নালার পরে নার্গিস বনের এক পাশে, অর্থাৎ এখানে একটা বনের কথা বলছে, নার্গিস বন, চিনার মর্মের মাঝখানে সূর্য অস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল, খেয়ে দিয়ে সেখানেই 4 পায়ে আনিয়ে শুয়ে পড়লাম। শেষ রাতে ঘুম ভাঙলো অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখে ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। এবার যখন শেষ রাতে, যখন মানে সন্ধ্যায় পৌঁছানোর কথা ছিল, অলরেডি শেষ রাত হয়ে গেছে, শেষ রাতে হঠাৎ করে লেখক শুনলো যে পানির কুলুকুলু আওয়াজ। সাধারণত এখানে বোঝানো হচ্ছে ঝর্ণা বা নদীর যে বয়ে যাওয়া যে পানি, সেটাকে বোঝাচ্ছে, যে সেটার যে কুলুকুলু আওয়াজ সেটার কথা বোঝাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে না, প্রথম দ্বিতীয় দুটোই ওকে, বুঝছো? বুঝতেছ? রেসপন্স করো, নাহলে তো আমি বুঝবো না। গুড। আচ্ছা, এইবার দেখো সূর্যাস্তের শেষ আবাটুকু চেনার, এখানে সেই মানে অলরেডি এটা দ্বারা বোঝাচ্ছে যে কাবুলের সৌন্দর্য অলরেডি শুরু হয়ে গেছে। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীর দিকে, তখন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভাঙে যায়। জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোর থেকে, হ্যাঁ, যেরকম তন্দ্রা টুটে যায়, মানে ঘুম ভেঙে যায়। তন্দ্রা মানে ঘুম, টুটে মানে ভেঙে যায়। এখানে তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়েছে। সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ, মানে ভালোবাসার গন্ধ জীবনে শুনি নাই। এই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলায় শুকনো নালা জলে ভরে গিয়ে 2 কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। বুঝলুম নালার উজানে দিনে বেলায় ভাত দিয়ে জল বন্ধা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে। তারই পরশে নার্গিস নয়ন, অর্থাৎ নার্গিস বন নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গেছে। এই যে মানে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে, এখানে পুরোটা জিনিস লেখক ওই যে মানে কাবুলের যে সৌন্দর্য এটা তুলে ধরেছে। এখানে বলছে এ কি আজি কোন ঘরে ঘো খুলে দিল ধার, অর্থাৎ লেখক একটা কবিতার একটা লাইন বলেছে, আজি প্রাতে সূর্য উঠা সফল হলো কার। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন। হ্যাঁ, ভাবগতি দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যা যে করেই হোক কাবুল পৌঁছাবেন। তো এই হচ্ছে মূলত আমাদের যে ছোট যে ইয়েটা, বড় ইয়ে থেকে মোটামুটি একটা অংশ এখানে এসেছে। সৌফুলি তোমরা বুঝতে পারছো? এইবার বলো তোমাদের কাছে কি কনফিউশন গুলো কি ক্লিয়ার? এই ভ্রমণ সাহিত্যটা কেমন লাগলো একটু বলো তো। ভ্রমণ সাহিত্য পার্সোনালি এটা আমার কাছে ভালো লেগেছে, সাহিত্যটা খুব সুন্দর, আমার খুব অত্যন্ত পছন্দের। তো তোমাদের কাছে কেমন লাগছে এখন বলো। আর আমরা যদি এখন কোশ্চেন সলভ করি, তাহলে কি তোমরা কি বিগত সালের কোশ্চেনগুলো সলভ করলে আনসার করতে পারবা? তো চলো আমরা দেখি, খুব ইজি কোশ্চেন। এখন আমি যেভাবে পড়াইছি ওভাবে দেখলেই দেখবে যে পারবা। প্রথম কথা হচ্ছে নয়শিকে দিয়ে লেখক কোথা থেকে শার্ট কিনেছিলেন। আমরা একেবারে প্রথমেই পড়েছি যে নয়শিকে দিয়ে লেখক কোথা থেকে শার্ট কিনেছিলেন। বলো তো, কোশ্চেনগুলো সলভ করো তো, দেখো পারো কিনা। বলো।
দ্রুত দ্রুত প্রশ্নগুলো সলভ করো। বলো, মনে আছে চাঁদনি থেকে, হ্যাঁ চাঁদনি মার্কেট থেকে, একদম প্রথম লাইনেই ছিল চাঁদনি। ওকে, তার মানে বি, সরি ক। আচ্ছা এইবার আসো পরের প্রশ্নে যাই। এখানে বলছে যে ইউরোপিয়ান থার্ড নামক একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান সর্বোচ্চ আনাগোনা করতো কোথায়? তো এটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর হচ্ছে ভারতে। এটা পারবা, সহজ প্রশ্ন। এটা ইউরোপিয়ানদের জন্য কে বলেছিলেন বলো তো? এটা ইউরোপিয়ানদের জন্য, এটা এটা কে বলেছিলেন? ওকে, তাহলে এটা হচ্ছে কি বলতো? ওই যে ফিরিঙ্গি বলেছিলেন। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো ফাঁকা গাড়ি কে কাজে লাগাতে চাইলেন? তো উত্তর হচ্ছে লেখক। লেখক বলছে তোমাতে আমাতে মিলে গাড়িটা কাজে লাগায়। আচ্ছা এরপর দেখো বাংলা শব্দের অন্তদেশে অনুসার যোগ করলে কি হয়? সংস্কৃত, তাই না? আর ইংরেজি শব্দের প্রাগদেশে, ঠিক আছে। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি ইংরেজি শব্দের কোথায় জোর দিয়ে বললে সাহেবী ইংরেজি হয়। সাহেবী ইংরেজি মানে কি? একটু মানে স্মার্ট ইংরেজি, পশ ইংরেজি। তাহলে উত্তর হচ্ছে কি বলতো? প্রাগদেশে। ওকে, আচ্ছা এরপর দেখো ফিরিঙ্গি কোথাকার নেটিভ? ফিরিঙ্গি তালতলার নেটিভ, প্রথম ক্লাসে পড়ছি। ফিরিঙ্গি তালতলার নেটিভ। ওকে, কার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে যায়? অর্থাৎ লেখক যখন মানে ট্রেন যখন ছাড়বে, লেখক আস্তে আস্তে তার মাতৃভূমির কথা তার মনে পড়ে, তার মানে এটা হচ্ছে লেখকের। ওকে, আচ্ছা এরপর দেখো লেখক কি করতে ব্যস্ত ছিলেন? পাসপোর্ট জামা কাপড় গোছাতে জোগাড় করতে ব্যস্ত ছিলেন। তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে ওই যে লেখক এতদিন ধরে পাসপোর্ট জামা কাপড় এগুলো জোগাড় করতেছেন। এগুলো প্রথম ক্লাসে আমরা পড়ছি। লেখকের সাথে কার আলাপচারিতা আরম্ভ হলো? তাহলে প্রথমে আলাপচারিতা কার আরম্ভ হলো? এক সাহেবের। লেখক কিন্তু ওই যে যে ফিরিঙ্গি লোকটা ছিলেন তাকে কিন্তু সাহেব বলেছেন। ওকে, আচ্ছা এইবার আসো আমরা দেখি কে উৎকৃষ্ট দিনার তৈরি করেছেন। মনে আছে ওই যে ওই ফিরিঙ্গি লোকটার যে পিয়াসে, পিয়াসে মানে কি? প্রেমিকা। তাহলে উত্তর হচ্ছে কি? পিয়াসে। ওকে, আচ্ছা এরপর দেখো জাকারিয়া স্টেট থেকে লেখক কি কিনে এনেছিলেন? তো জাকারিয়া স্টেট খাবারের জন্য বিখ্যাত। উত্তর হচ্ছে খাবার। সাহেব খায় আর কি করে? সাহেব খায় আর আনমনে তাকায়। ওকে, আচ্ছা ইজি কোশ্চেন একদম। 6 ফুট লম্বা কারা? তো 6 ফুট লম্বা পাঠানরা। লেখক বলছিলেন, এইটা কখন আসছে আমি তোমাকে বলি। ওই যে লেখকের বন্ধুর বন্ধু যখন রিসিভ করছে তখন লেখক বলছে 6 ফুট লম্বা তার থেকেও উঁচু একজন, মানে 6 ফুট লম্বা তার থেকেও উঁচু একজন আমাকে রিসিভ করার জন্য আসতেছে। গুড। আচ্ছা এইবার দেখো আমরা দেখি যে জলান্ধরের সেলোয়ার, অর্থাৎ ওই যে বিভিন্ন ধরনের সেলোয়ারের কোন জায়গাতে কত গজ? এখানে জলান্ধরের কথা বলছে 4.5 গজ। বুড়ো বয়সে কে মাঝে মধ্যে বায়োস্কোপ দেখতে যায় বলো তো? এটা সলভ করো, এটা খুব ইম্পর্টেন্ট। বুড়ো বয়সেও কে তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে সর্দারজি। ওকে, এরপর দেখো কত বছরের পুরনো গল্পের এক মেম সাহেব ফ্রগে? তো এখানে উত্তর ছিল 200 বছর। মানে লেখক বলছে ওই যে ওই সর্দারজি সে 200 বছরের আগের কথা বলছে। হ্যাঁ, আচ্ছা দিনের বেলায় পেশোয়ার কাদের দখলে? মনে আছে দিনের বেলায় পেশোয়ার কাদের দখলে, রাতের বেলায় পেশোয়ার কাদের দখলে? তো দিনের বেলায় পেশোয়ারটা হচ্ছে ইংরেজদের দখলে, আর রাতের বেলায় পাঠানদের দখলে। আচ্ছা রাতে পেশোয়ার কাদের? তো উত্তর হচ্ছে পাঠানদের। তাহলে দিনে ইংরেজদের, রাতে পাঠানদের। ওকে, আচ্ছা এরপর দেখো কে উত্তম উর্দু বলেন? তাহলে উত্তর হচ্ছে ওই যে শেখ আহমদ আলী। আচ্ছা পাঠানদের অভ্যর্থনা কেমন? নির্জলা আন্তরিক। ওই যে নির্জলা মানে কি? জলহীন। এটা পড়াইছি না যে দুধে যদি জল দাও তাহলে সেই দুধ খাঁটি না, এই জন্য বলে নির্জলা দুধ, মানে কোনো ভেজাল ছাড়া দুধ। তাহলে নির্জলা আন্তরিক মানে কি? মানে যে আন্তরিকতার মধ্যে কোনো ভেজাল নাই। ওকে, সবটা আমি সলভ করে দিচ্ছি, আমি জানি তোমরা পারবা। আচ্ছা এইটা সলভ করো। গন্তব্য কাবুল এই শিরোনামের নাম যা হতে পারতো। আচ্ছা গন্তব্য কাবুল এইটার এই গল্পটার এই ভ্রমণ কাহিনীটার নাম কি এইটা দেওয়া যেতে পারতো? আফগানিস্তান যাত্রা, আচ্ছা কাবুল যাত্রা, কাবুলের পথে। এখন কোনটা দেওয়া যাইতে পারতো বলতো? তাহলে বুঝতেই পারতেছ এইটার উত্তর হচ্ছে 2 এবং 3। মানে যাচ্ছে লেখকের উদ্দেশ্য কাবুল,
আফগানিস্তান কিন্তু উদ্দেশ্য না। হ্যাঁ, যদিও আফগানিস্তানটা হয়, বাট পারফেক্ট উত্তর হচ্ছে কাবুলের পথে, কাবুল যাত্রা, দুটোই হ্যাঁ, গন্তব্য কাবুলের সাথে মিল। গন্তব্য কাবুল মানে যাচ্ছে কাবুলের পথে, মানে কাবুলের পথে কি কি ঘটনা ঘটছে। আফগানিস্তান নিয়ে এখানে তেমন কোনো প্রসঙ্গ আসলে আসে নাই। সেটার উত্তর হবে 2 এবং 3। আচ্ছা, এইবার দেখো, এটা দেখো, গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে লেখকের মনে হলো তিনি একা, তিনি নিঃসঙ্গ, তিনি ধলছুট। বলো তো লেখকের কোনটা মনে হয়েছে? ওকে, তাহলে লেখকের মনে হয়েছে কি বলতো, 1 এবং 2। ধলছুট মানে কি, অনেক দলে দলে অনেক মানুষজন ছিল, সেখান থেকে লেখক একা হয়ে গেছে, এরকম তো কোনো প্রসঙ্গ আসেই নাই। ওকে, আচ্ছা ফাইন। তো আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। কেমন লেগেছে এই প্রবন্ধের ক্লাসটা অবশ্যই জানিয়ে দিবা। আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদের তো আমাদের মোটামুটি 26 ব্যাচের সবই শেষ, এন্ড একটা বাকি আছে, সেটা হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। আমরা চেষ্টা করব যে কপিল দাস মুর্মুর শেষ কাজ এটা আমরা ভালো করে পড়ার জন্য। ওকে, কপিল দাস মুর্মুর শেষ কাজ এটা ভালো করে পড়ার জন্য, হ্যাঁ, এটা ভালো করে পড়বো নেক্সট ক্লাসে। তারপর আমাদের 26 ব্যাচের শেষ, এরপর আমাদের মোটামুটি সবগুলো টপিকই শেষ হয়ে যাবে। তো এইগুলো খুব নতুন অ্যাড করা হয়েছে, এই জন্য এগুলো আমি তোমাদেরকে খুব ভালো করে পড়াচ্ছি। এখন যদি একবার ভালো করে পড়ো, তাহলে সামনে আর এগুলো নিয়ে ঝামেলায় পোহাতে হবে না। ওকে, সো ঠিক আছে, তাহলে ভালো থাকবে। আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবা। অ্যান্ড সবার জন্য একটু ভালো করে পড়াশোনা করো, যেহেতু সময় আর বেশি না। সময় দেখবা যে চোখ বন্ধ করবা, চোখ খুলতে খুলতে দেখবা যে সময় চলে যাবে, ট্যারি পাবা না। ওকে, তো এই জন্য এখন সময় থাকতে থাকতে সময়গুলোকে কাজে লাগাও, ভালো করে একটু পড়াশোনা করো। ক্লাসগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কোর্স শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি তোমার নিজেরটা গোছাই নিতে না পারো, তাহলে কেউ তোমাকে গুছিয়ে দিবে না। আমি হয়তো পড়াই দিতে পারবো, কিন্তু আলটিমেট তোমার পড়াটা তোমাকেই করে নিতে হবে। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা।